গভীর রাত তার শেষ নিঃশ্বাস নিচ্ছে। আকাশে কোণে জ্বলে উঠেছে ফিকে আলো। পূর্ব দিগান্তরে লাজুক ভরে আভাস। মনে হয় অন্ধকার হার মানছে আলোর কোমল ছোঁয়ায়। দীর্ঘ 2 ঘন্টা যাবৎ মহসিন শিকদার এবং রাবেয়া শিকদার রেশমাকে জড়িয়ে ধরে কান্না করতেছে। তবে চৌধুরী বাড়ি এবং মির্জা বাড়ির সবাই তাদেরকে ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের দেখে মনে হচ্ছে না যে তারা এই বিষয়টা নিয়ে চিন্তিত। বিশেষ করে মেয়ে, সে তো খুশি মনে পপকর্ন খাচ্ছে আর রাবেয়া শিকদার এবং মহসিন শিকদারের কার্যক্রম দেখতেছে। রাবেয়া শিকদার আরো চোখে সবাইকে পর্যবেক্ষণ করে বুঝে গেলেন এই কান্নার নাটক আর বেশি দূর নিয়ে যাওয়া যাবে না। এখন যা করতে হবে সরাসরি কথা বলে করতে হবে। অপরদিকে রেহানা চৌধুরী একজন বিচক্ষণ মানুষ। তিনি বাংলাদেশের সুনামধন্য একজন উকিল। উনি এরকম বহু কেস লড়েছেন। উনি এতক্ষণ যাবৎ কোনো কথা না বলে তার 3 ছেলে এবং শিকদার পরিবারের সকল সদস্যকে পর্যবেক্ষণ করতেছিলেন। তবে তিনি এটা বুঝতে পেরেছেন এখানে যাই কিছু হয়ে যাক, তার মাস্টার মাইন্ড শিকদার পরিবার হলেও এর লাটাই তার 3 ছেলের হাতে। কারণ তার 3 ছেলে এই ঘটনাটার জন্য মোটেও বিরক্ত বা রাগান্বিত নয়। উল্টো তাদের দেখে মনে হচ্ছে তারা যেন মজা পাচ্ছে। সবার দিকে একবার তাকিয়ে রাবেয়া শিকদার আয়ান চৌধুরীর উদ্দেশ্যে বলল, মেহেকের মামি ভাই সাহেব, আমরা তো জানি চৌধুরী পরিবার সবসময় নির্যাতিত মানুষের পাশে থাকে। তারা কোনো সময় অসৎ কাজে আপোষ করে না। আজ আমি একজন অভাগী মা হয়ে আপনার কাছে সুষ্ঠু বিচার চাচ্ছি। আশা করি আপনি ন্যায় বিচার করবেন। আপনার বিচারের উপরে নির্ভর করব আমার মেয়ের ভবিষ্যৎ। আয়ান চৌধুরী একবার ছেলে এবং বউয়ের দিকে তাকালো। আয়ান চৌধুরী কিছু বলতে যাবে, তার আগেই মেহেক বলে উঠল, মেহেক, জানেন তো মিসেস শিকদার চৌধুরী পরিবার যেমন অপরাধীর সঙ্গে দেয় না, তেমনি যারা চৌধুরী পরিবারের দিকে অসৎ উদ্দেশ্যে আঙুল তুলে তাদেরও ছেড়ে কথা বলে না, তাদের ধ্বংস করে দেয়। মুচকি হেসে তাচ্ছিল্যের সাথে বলল। মেহেকের এমন ঠান্ডা হুমকিমূলক কথা শুনে রাবেয়া শিকদার এবং মহসিন শিকদার একটু ঘাবড়ে গেল। রাবেয়া শিকদার দমে না গিয়ে গর্জে উঠে বলল, মেহেকের মামি, তুই কি বলতে চাস মেহেক? আমরা ইচ্ছা করে এই কাজগুলো করেছি। তোর ভাই নির্দোষ। মেহেককে দোষী আর কোনো নির্দোষ তা না হয় একটু পরেই জানা যাবে। তার আগে বলো, এত রাতে রেশমা কেন আবরারের ঘরে? এখন আবার এটা বইল না যে আবরার রেশমাকে জোর করে তার রুমে তুলে নিয়ে এনেছে। মেহেকের মুখে এমন প্রশ্ন শুনে রাবেয়া শিকদার যেমন চুপসে গেল। তার মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছিল না। ঠিক তখনই মিনমিন কণ্ঠে রেশমা বলে উঠল, রেশমা, আসলে আমার ঘুমাচ্ছিল না, তাই আমি ছাদে যাচ্ছিলাম। তখনই আবরার আমাকে বলল তারও ঘুমাচ্ছে না, আমিও যেন তার রুমে যাই এবং দুজন মিলে গল্প করি, তাহলে দুজনের ভালো লাগবে। আমিও ভালো মনে করে তার সঙ্গে তার রুমে যাই। আর তারপরে বাকি কথা শেষ না করে রেশমা কান্না করে দিল। রেশমার মুখ থেকে এমন কথা শুনে রুষা যেন আকাশ থেকে পড়ল। এখন তো আর একটু বিশ্বাস হচ্ছে না যে আবরারের কাজ করেছে। আবরারের ক্যারেক্টার এতটাও খারাপ নয় যে একটা মেয়েকে সে তার রুমে ডাকবে, তাও রাতের বেলা। এটা নিশ্চয় আবরারকে ফাঁদে ফেলানোর পরিকল্পনা। মেয়ে ঘুমো ঘুমো কণ্ঠে বানিয়ে আবরাজ এবং আরহামের উদ্দেশ্যে বলল, মেহেক, আমার এখন বিরক্ত লাগতেছে। এতক্ষণ অনেক মজা পাইছি। কুমুরের কান্না দেখার অনেক দিনের ইচ্ছা ছিলাম আমার, আজ তা পূরণ হয়েছে। যাই হোক, গ্রামের সকাল দেখতে বের হব, দ্রুত এই নাটক শেষ করো। আরহাম বোনের মুখে এমন কথা শুনে গম্ভীর হয়ে গেল, আর আবরাজ বইয়ের মুখে এমন কথা শুনে স্বাভাবিক ভঙ্গিতে ধীরে পায়ে এগিয়ে গেল শিকদার পরিবারের সামনে এবং বলতে লাগলো, আবরাজ, তা মিস্টার অ্যান্ড মিসেস শিকদার, আপনারা কি যেন বলছিলেন আমার ছোট ভাই আবরার আপনাদের মেয়ের সাথে খারাপ কিছু করেছে, তাই না? বিদ্রুপের সাথে জিজ্ঞাসা করলো
আবরাজের কথায় মহসিন শিকদার মাথা ধাকিয়ে হ্যাঁ বোঝালো যায়, অর্থ সে ঠিক বলেছে। মহসিন শিকদারের মুখ থেকে যেন কোনো কথা বের হচ্ছে না। হাজার হলেও আবরাজ একজন মন্ত্রী। একজন মন্ত্রীর সামনে মিথ্যা কথা উচ্চারণ করার মতো সাহস বোধ হয় তার নেই। আবরাজ মহসিন শিকদারের অবস্থা দেখে মৃদু হাসল এবং এরপর উচ্চ শব্দে ডেকে উঠল, রাফি ভেতরে আয়। এখন সবার দৃষ্টি দরজায় দাঁড়ানো রাফির দিকে। রেহানা চৌধুরী এবং আয়ান চৌধুরী তো অবাক হয়ে গেছে এই সময় এই বাড়িতে রাফিকে দেখে। রেহানা চৌধুরী অবাক হয়ে রাফির উদ্দেশ্যে বলতে লাগলো, মা কিরে রাফি, তুই এই সময় এখানে? আর তোর তো এখন লন্ডনে থাকার কথা, তুই এখানে কিভাবে? রাফি মৃদু এসে বলল, রাফি আরে আস্তে আস্তে আন্টি, এত এত প্রশ্ন করলে কোনটা রেখে কোনটার উত্তর দেব? আর হ্যাঁ, তোমার এই ছেলে থাকতে কি আমি এত শান্তিতে হানিমুন করতে পারবো? ওই যে তোমার ছেলে কল এলো, আর আমারও বউকে রেখে বাংলাদেশে চলে আসতে হলো। রাফির মুখে এমন কথা শুনে আবরাজ ভ্রু কুঁচকে রাফির দিকে তাকালো আর ভাবতে লাগলো সে তাকে কখন কল দিল। উল্টোটা বাড়ি গিয়ে মদ খেয়ে মাতাল হয়ে বিদেশি মেয়ে নিয়ে নাচার জন্য বউয়ের হাতে কেলানি খাওয়ার ভয়ে চলে এসেছে বাংলাদেশে। তা না বলে এখানে দিচ্ছে আমার দোষ। আবরাজকে তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকতে দেখে রাফি হাত দিয়ে ইশারা করে মাপ চাইল। আবরাজও রাফির দিক থেকে চোখ সরিয়ে মহসিন শিকদারের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। আবরাজকে এরকম শকুনের দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মহসিন শিকদার একটু ভয় পেয়ে গেল। আবরাজ তো মিস্টার এবং মিসেস শিকদার, আপনারা তো জানেন আমি একজন মন্ত্রী। একজন মন্ত্রীর পরিবার একটা অজানা জায়গায় থাকবে, আর মন্ত্রী চুপচাপ কোনো নিরাপত্তা ব্যবস্থা না করে থাকবে, এটা ভাবা কি বোকামি নয়? আবরাজের মুখ থেকে এমন কথা শুনে রাবিয়া শিকদার একটু ভয় পেয়ে গেল এবং ভাবতে লাগলো তারা কি ধরা পড়ে গেল। পরক্ষণেই আবার নিজেকে স্বাভাবিক করে ভাবতে লাগলো, দূর সে কিনা কি ভাবতেছে, তারা কিভাবে ধরা পড়বে? তারা তো নিখুঁতভাবে প্ল্যান তৈরি করেছে, তাও দরজা বন্ধ করে। তাহলে কে শুনবে তাদের প্ল্যান? এই মন্ত্রী হয়তো তাদেরকে ভয় দেখানোর জন্য এসব কথা বলতেছে। রাবিয়া শিকদারের ভাবনা শেষ হতে শক্ত কণ্ঠে বলতে লাগলো, আবরাজ আমার পরিবার এখানে থাকবে, তাও আবার আমার চিন্তিত শত্রুর সাথে, আর আমি কোনো নিরাপত্তার ব্যবস্থা করব না। এটা ভাবলেন কি করে? তো চলুন আপনাদের একটু টাস্কি খাওয়াই। আপনারা জানেন কি এই বাড়ির প্রত্যেকটা রুমে প্রত্যেকটা কোণায় হিডেন ক্যামেরা লাগানো আছে, যা আমি আপনাদের চোখে আড়ালে লাগিয়েছি। আর এই ক্যামেরা সর্বক্ষণ চেক করতো আমার লোকজন। আবার এতটুকু বলে চোখ রাখলো শিকদার পরিবারের দিকে। দেখতে পেল শিকদার পরিবারের 3 জনের শরীর দিয়ে অঝোরো ঘাম ঝরতাছে। আবরাজ একটু মৃদু হেসে রাফির উদ্দেশ্যে বলল, আবরাজ রাফি ভিডিও ক্লিপটা চালা। আর হ্যাঁ, এতক্ষণ এই নাটক সহ্য করার কারণ হলো আমার বউ দেখতে চেয়েছিল আপনারা কতটা নিচে নামতে পারেন আর কতটা ধৈর্য ধরে রাখতে পারেন। আবরাজের কথা শেষ হতেই রাফি ভিডিও ক্লিপটা সবার উদ্দেশ্যে ধরল। সবাই দেখতে পেল রাবিয়া শিকদার এবং মহসিন শিকদারের পরিকল্পনা। কিভাবে রেশমা তা বাস্তবায়ন করলো সবাই তো অবাক হয়ে গেল। তবে কেউ খেয়াল করলো না মেয়েকের চোখ রাগে লাল হয়ে গেছে। মেয়েকে কানে বারবার বাজতেছে, আমার তো আবরারকে পছন্দ না, আমার পছন্দ আবরাজকে। মেঘ আস্তে আস্তে রেশমার সামনে গিয়ে দাঁড়ালো। অতঃপর রেশমা চুলি মুঠি ধরে একের পর এক থাপ্পড় মারতে লাগলো। শেষে রাগ কন্ট্রোল করতে না পেরে রেশমার মাথা দেয়ালের সাথে বাড়ি মারল। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখলো মেহেকের কার্যক্রম, কিন্তু কেউই তাকে আটকালো না। মেহেকের হিংস্রতা যেন আরো বাড়তে লাগলো। রাবিয়া শিকদার এবং মহসিন শিকদার আর কোনো কুল কিনারা না পেয়ে আদরের মেয়েকে বাঁচানোর জন্য মেহেকের পা ধরে বলল, মেহেকের মামি
মা মেহেক, আমাদের মাফ করে দে। আমরা জানি আমরা অনেক ভুল করেছি, দয়া করে আমাদের মাফ করে দে। আমার মেয়েকে বাঁচাতে দে, ওকে ছেড়ে দে মা। আমি ওকে অনেক দূর পাঠিয়ে দেব, ও আর তোর সামনে আসবে না। দয়া কর মা। মেহেকের মামা, মা যা শাস্তি দেওয়া আমাদের দে মা। আমার মেয়েকে ছেড়ে দে মা, আমার একটা মাত্র মেয়ে, দয়া কর মা। মেহেক, ওকে আজ আমি মেরে ফেলবো। ও আমার স্বামীর দিকে চোখ দেয়, ওর চোখ তো আমি আজ তুলে ফেলবো। ও সাহস কত বড়! মেহেক আইমান চৌধুরীর স্বামীর দিকে চোখ দেয়, ওর চোখ দিয়ে আমি মার্বেল খেলবো। মেহেককে আরো রেগে যেতে দেখে আয়ান চৌধুরী এগিয়ে এসে মেহেককে শান্ত করলো। ঠিক তখনই রুষা দৌড়ে গিয়ে রেশমার মুখ বরাবর ফুলদানি দিয়ে বাড়ি মারলো আর বলতে লাগলো, তুই আমার থেকে আবরারকে ছিনিয়ে নিয়ে যেতে চাইছিস, আজ তোকে আমি শেষ করে দেব। যাকে আমি 3টা বছর ধরে ভালোবেসে গিয়েছি, কত অপমান সহ্য করেছি, তার ঘৃণায় পেয়েছি, তাও তার সামনে আঘাত করিনি। আর তুই আমার আবরারকে চরিত্রহীন বানাতে চেয়েছিস, তোকে আমি শেষ করে দেব। কথাটি বলেই রেশমাকে চড় থাপ্পড় মারতে লাগলো। এদিকে রেশমা বেচারি মেহেকের মায়ের আর রেশমার ফুলদানির বাড়ি খেয়েই জ্ঞান হারিয়েছে। চৌধুরী বাড়ির সবার অবস্থা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। কাকে রেখে কাকে সামলাবে? সবাই মেহেক আর রুষাকে শান্ত করতে চাইল। আবরাজ আর আরহাম ওদের উস্কো দিচ্ছে। আবরাজে তার বউয়ের এই রণমূর্তি ভাবটা দেখতে ভালোই লাগতেছে। সে দেখতে চায় তার বউয়ের এই রূপ, তাই উস্কো দিতে বলল, আবরাজ জানো মেহেক, আমি যখন গাড়ি থেকে বের হচ্ছিলাম তখন এই মেয়ে চোখ টিপ মেরেছিল। আমি নেহাও ভালো মানুষ, তাই ইগনোর করেছি। ইনোসেন্ট মুখ করে বলল আরহাম, হ্যাঁ রে ভাই, তোর সাথে না পেরে শেষমেশ আবরারকে হাতিয়ার বানাতে চাইলো। বেচারা আবার সিঙ্গেল মানুষ, ওর হয়ে প্রতিবাদ করার মতো কেউ নেই। আর যদি মেহেকের মতো আবরারেরও একটা বউ থাকতো, সেও এমন প্রতিবাদ করতো। আর আমার আবরাজের কথাটা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। মেহেক আর রুষা দৌড়ে গিয়ে একসাথে লাথি মারলো রেশমার বুকে। তখনই পাশ থেকে আসিফের উদ্দেশ্য আরহাম বলল, আরহাম, তা আসিফ, সে কোনোভাবে কি তুমি এদের দুজনকে ডাব্লিউডাব্লিউ খেলায় নিয়ে যেতে পারবে? শুনেছি সামনের ম্যাচটি জাপানে হবে, আমি চাই ওরা অংশগ্রহণ করুক। আরহামের মুখে এমন কথা শুনে আসিফ বলল, আসিফ শেখ না, আসিফ মির্জা হবে। আর আমার জানা মতো চৌধুরীর বাড়ির মেয়েরা বাইরে মারামারি করে না। আসিফের মুখে এমন কথা শুনে আরহাম ও বলে মুখটা ছোট করলো, বুঝালো সে কষ্ট পেয়েছে। ঠিক তখনই উৎফুল্ল হয়ে বলল, আরহাম, তুমি ঠিক বলেছো, চৌধুরীর বাড়ির মেয়েরা মারামারি না করলেও শেখ বাড়ির মেয়েরা তো ঠিকই করতে পারবে। মেহেক করতে না পারলেও তো রুষা পারবে। আমরা না হয় রুষার ফাইটিংই দেখব। আসিফ ভালো করে বুঝতে পেরেছে যে আরহাম তাকে খোঁচা দিয়ে কথা বলতেছে, তাই সে আর কোনো প্রতি উত্তর করল না। ঠিক তখনই রেহানা চৌধুরী আর আবরাজে কান টেনে ধরে বলল, মা, তোরা যদি আর একবার ওদের উস্কি দিস, তাহলে তোদের একদিন গিয়ে আমার একদিন। যা, মেহেককে শান্ত কর। মায়ের কথা শুনে আবরাজ চলে গেল। মেহেকের কাছে গিয়ে মেহেককে জড়িয়ে ধরল। এটা যেন জাদুর মতো কাজ করলো। আবরাজ জড়িয়ে ধরার সাথে সাথে মেহেক যেন শান্ত হয়ে গেল। আবরাজ মেহেকের উদ্দেশ্যে বলল, আবরাজ, বউ শান্ত হও, আর মারতে হবে না। আমাকে তোমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, আমি শুধু তোমারই। মেহেকও আদরে বাচ্চার মতো আবরাজকে জড়িয়ে ধরে রাখলো। রেহানা চৌধুরী মহসিন শেখদের উদ্দেশ্যে বলল, মা, আপাতত রেশমাকে নিয়ে রুমে যান। রাফি, যা তো গিয়ে ডাক্তারকে ডেকে আন। আর হ্যাঁ, এই বিষয়ে এখন আর কোনো কথা হবে না। এই বিষয়ে যা কথা হওয়ার সব দুপুরে হবে। রাফি চলে গেল ডাক্তার ডাকতে। বাকিরাও নিজ নিজ রুমে চলে গেল। অপরদিকে বস লোকটি আমজাদ শেখকে কল দিয়েছে। বস, আমজাদ
ওই দিকের কি অবস্থা, তুমি কি কিছু জানতে পেরেছো? আমজাদ বস, ওইদিকে সব স্বাভাবিক রয়েছে। চৌধুরী বাড়ির সবাই আয়মান চৌধুরীর কবর জিয়ারত করতে গিয়েছে, তাদের জন্য অন্য কোনো উদ্দেশ্য নেই। বস, ঠিক আছে। কথাটি বলে বস লোকটি কল কেটে দিল। কিন্তু বস লোকটি স্বাভাবিক হতে পারল না। তার কেন যেন মনে হচ্ছে তার এতদিনে গড়া সাম্রাজ্য ধ্বংস হতে চলেছে। সেও কোনো কিছু ভাবতে পারছে না। সে কিভাবে কি করবে, সে কিভাবে তার সাম্রাজ্য রক্ষা করবে। এভাবে কি তার সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে? তার এতদিনের পরিশ্রম কি এভাবে জলে মিশে যাবে? এসব ভাবতে ভাবতে এসে তার মাথা চেপে ধরল। অন্যদিকে চৌধুরী বাড়ির এক মির্জা বাড়ির সবাই আয়মান চৌধুরীর কবর জিয়ারত করে গ্রাম ঘুরতে বের হলো। সীমান্ত এলাকার গ্রাম হওয়াটি গ্রামটি অনেক সুন্দর, সবুজে ঘেরা একটি গ্রাম। গ্রামের পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর। চৌধুরী বাড়ি এবং মির্জা বাড়ির সকলে মুগ্ধ হয়ে গ্রামটি ঘুরে দেখতেছে। ঠিক তখনই আবরাজের ফোনটি বেজে উঠল। আবরাজ পকেট থেকে ফোনটি বের করে দেখলো ডেভিড কল করেছে। সবার থেকে একটু দূরে গিয়ে কলটি রিসিভ করলো। আবরাজ, হ্যাঁ ডেভিড বল। কোনো কিছু জানতে পেরেছো? ডেভিড, জি বস, আপনার কথা মতো আমরা ওকে নির্যাতন করি, তখন জানতে পারি আজ নাকি কক্সবাজার সমুদ্র সৈকত দিয়ে মাছের ট্রলারে করে রাশিয়ান অস্ত্র ঢুকবে বাংলাদেশে। আবরাজ, গুড জব ডেভিড, আমাদের লোক পাঠিয়ে দাও। যে করি হোক ওইসব অস্ত্র আমার চাই, সাথে ট্রলারের থাকা সকল লোককে। বুঝতে পেরেছো? ডেভিড, জি স্যার, কাজ হয়ে যাবে। আবরাজ কল কেটে দিয়ে সামনে তাকিয়ে দেখতে পেল মেহেক তার দিকে এগিয়ে আসছে। মেহেক দৌড়ে এসে আবরাজের হাত মুঠোবদ্ধ করে আবরাজের উদ্দেশ্যে বলল, মেহেক প্লিজ, আজকে আমরা সবাই মিলে পিকনিক করতে চাই, আপনি প্লিজ নিষেধ করবেন না। আদরের স্বরে বলল। আবরাজ কি তার বউয়ের এত আদরের সুরে বলা আবদার ফেলতে পারে? আবরাজ, ঠিক আছে মেহেক, অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ আরহাম ভাই, আর আপনি ভুলেও আজকে মির্জা বাড়ির কাউকে খোঁচা দিয়ে কিছু বলবেন না। আবরাজ মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল। আবরাজের সম্মতি পেতেই মেহেক চারিপাশে তাকিয়ে আবরাজের গালে একটা চুমু খেয়ে দিল দৌড়। মেহেকের দেওয়া চুমু খেয়ে আবরাজ যেন ফ্রিজ হয়ে গেল। নিজেকে স্বাভাবিক করে নিয়ে মেহেকের চুমু দেওয়ার জায়গায় হাত রেখে মুচকা হাসি দিয়ে সামনে এগিয়ে গেল। সকাল 9টা। বাড়ির সকলে প্ল্যান করতেছে কিভাবে তারা আজকে পিকনিক করবে, মেনুতে কি কি থাকবে, কে কোন কাজ করবে, কে বাজার করবে, এসব নিয়ে যখন কথা বলতেছিল তখন সিটি দিয়ে নামলো আবরাজ আর আরহাম। তাদের দেখে মনে হচ্ছে তারা কোথাও যাবে। ওদের দিকে তাকিয়ে মেহেক ভ্রু কুঁচকে বলল, মেহেক, তোমাদের না বললাম আজ আমরা পিকনিক করব? তারপরেও তোমরা দুজন কোথায় যাচ্ছ? আবরাজ, আমাদের একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমাদের যেতে হবে। তবে চিন্তা নেই, আমরা দুটোই ফিরব। রাফি চল। শেষের কথাটি রাফিকে উদ্দেশ্য করে বলল। আবরাজের কথা শুনে রাফি যেন উঠতে যাবে, তখনই মেহেক তাকে আটকে দিল আর আবরাজের উদ্দেশ্যে বলল, মেহেক, আপনারা যাচ্ছেন যান, তবে রাফি ভাইয়াকে কেন টানতেছেন? রাফি ভাইয়া কোথাও যাবে না, রাফি ভাইয়া আমাদের সাথেই থাকবে, তার অনেক কাজ আছে। অতঃপর আবরাজের আর কি করার আছে? আবরাজ আর আরহাম যেই বেরিয়ে যাবে তাদের সঙ্গে আবরারও চলে গেল। আবরারকে চলে যেতে দেখে রুষা তপ্ত শ্বাস ফেলল আর আবরারের যাওয়ার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকলো। চৌধুরী বাড়ির 3 ছেলে বসে আছে একটা অন্ধকার রুমে। আবরাজের হাতে সিজার ব্লেড দিয়ে রক্ত গড়িয়ে পড়তেছে। সামনে চেয়ারে হাত পা বেঁধে পড়ে আছে NSI এর ADG শাকিল। আবরাজ, বল, তুই আয়ান চৌধুরীর সাথে কেন বেইমানি করলি? শাকিল, আমি বলবো না, তোরা যা পারিস কর, আমি কোনো কিছুই বলবো না। আমি জানি তোরা আমাকে বেশিক্ষণ আটকে রাখতে পারবি না। আমাদের বস আমাকে উদ্ধার করে নিয়ে যাবে।
শাকিলের মুখ থেকে এমন কথা শুনে আবরাজ যেন মজা পেল। আবরাজ, তো আর দেরি কিসের? তোর বসকে এখনই ফোন দে, এখানেই তাকে আসতে বল। আমরাও দেখতে চাই তোর বসকে। তোর বসকে জানার জন্যই তো এত আয়োজন। আবরাজের মুখ থেকে এমন কথা শুনে শাকিল যেন একটু ভরকে গেল। পরক্ষণই নিজেকে স্বাভাবিক করে বলতে লাগলো, শাকিল, তুই আমাদের বসের কিছুই করতে পারবি না, তার পরিচয় জানতে পারবি না, কিন্তু আমাদের বস ঠিকই তোদেরকে চিনে নেবে, তোদেরকে শেষ করে দেবে। আমার বস শাকিলের মুখ থেকে এমন কথা শুনে আবরাজ হিংস্র হয়ে উঠল। হাতে থাকা সিজার ব্লেড দিয়ে একের পর এক পিছু মারতে থাকলো আর বলতে থাকলো, তুই কেন আয়মান চৌধুরীর সাথে বেইমানি করেছিস? শাকিল আর নিজেকে আটকাতে পারল না। সে বুঝে গেছে আবরাজকে উত্তর না দিলে সে তাকে শেষ করে ফেলবে। তাই আর ভতিনা না করে উত্তর দিল, শাকিল, আমি জেনে গিয়েছিলাম ও আমাদের বসকে নিয়ে ইনভেস্টিগেশন করতেছে, তাই আমি ওর সাথে মিল দিই, ওর বিশ্বাস অর্জন করি, ওরে ভরসা যোগাই যে আমরা একসাথে এই অপরাধীদের শাস্তি দেব। এরপর ওর থেকে সকল প্রমাণ নিয়ে আমি আমার বসকে দিয়ে দেই। কিন্তু আয়মান চৌধুরী ছিল অনেক চালাক, ও আরেক কপি প্রমাণ রেখে দিয়েছিল। আবরাজ ওয়াক্কার ছেড়ে বলল, আবরাজ, আয়মান চৌধুরীকে কে খুন করেছে আমি জানতে চাই। শাকিল, আমি বেশি কিছু জানি না, তবে এতটুকু জানি তাকে শুধু একজন না অনেকজন রাঘব বিয়াল মিলে একত্রিত হয়ে খুন করেছে, কারণ সে তাদের অনেক ক্ষতি করেছে। আবরাজ, বল তারা কে কে ছিল? আবরাজের এই প্রশ্নে শাকিল চুপ মেরে গেল। তার মুখ দিয়ে আর কোনো উত্তর আসতেছিল না। শাকিলকে চুপ থাকতে দেখে আবরাজ যেই আবারও সিজার ব্লেড চালাতে যাবে, তখনই শাকিল বলে উঠল, শাকিল, বলতেছি প্লিজ মারিস না। আবরাজ, বল কে কে মেরেছে? শাকিল, তাহলে কি আয়মান চৌধুরীর মৃত্যুর রহস্য উদ্ঘাটন হবে? রাঘব বলগুলো কে কে? তারা কি অনেক ক্ষমতাশালী? তাদের কি দিন শেষ করতে পারবে? আবরাজরা নাকি তারাই শেষ হয়ে যাবে? উত্তর জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। চলবে।